হ্যালো এইচএসসি ২৮ তোমরা হয়তো বা আমাকে চিনবা না, কিন্তু তোমরা যদি হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল থাকো, সেক্ষেত্রে তোমরা বোটানির প্রথম ৩টা অধ্যায় আমাকে পাবা। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা হবে, তোমরা যারা এইচএসসি ২৮ আছো, অর্থাৎ মাত্র কলেজে উঠবা, তোমরা আসলে বায়োলজির যে পড়াশোনা সেটা কিভাবে শুরু করবা সেটা নিয়ে আজকে কথা বলবো। তোমাদের আসলে কোন বইটা কেনা উচিত, এই টাইপের যে কথাবার্তা আছে সেটা নিয়ে আলোচনা হবে। তো তার আগে যদি তোমাদের প্রশ্ন করি যে তোমাদের কাছে বায়োলজিটা কেমন লাগতো, এসএসসিতে কেমন লাগতো, তোমরা একটু কমেন্ট করে জানাবা যাদের কাছে বায়োলজি ভালো লাগতো। আমার কাছে মনে হয় যে বেশিরভাগ স্টুডেন্টের কাছেই এই বায়োলজি সাবজেক্টটা খুব একটা ভালো লাগতো না। তোমরা কারণ হিসেবে বলতে পারো যে ভাইয়া বায়োলজি তো মুখস্থ বিদ্যা, আর মুখস্থ করতে কার ভাল লাগে, তাই না? সো তোমাদের সাথে আমি একমত, কারণ এসএসসির তোমাদের যে বইটা সেটা এমনভাবে সাজানো ছিল যে এটা মুখস্থ করলেই ভালো হতো। মুখস্থ করে নিলে তোমরা হয়তোবা পরীক্ষাতে ভালো মতো লিখতে পারতা, বুঝে পড়তে গেলে হয়তোবা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতা, তাই না? কিন্তু এইচএসসির যে বইটা এখানে মুখস্থ আছে ভালো কথা, কিন্তু তুমি যদি কোন একটা বিষয় ভালো মতো বুঝে না পড়ো, সেই ক্ষেত্রে তুমি আসলে এইচএসসিতে ধরা খাবা। তুমি যদি জাস্ট মুখস্থ করতে যাও, সেক্ষেত্রে এইচএসসিতে খুব একটা ভালো করা সম্ভব না। বুঝছো, প্রত্যেকটা টপিক বুঝে পড়লেই তাইলেই তুমি বায়োলজির আসল মজাটা বুঝতে পারবা। তো এইচএসসিতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বায়োলজির প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ওয়ার্ড সবকিছু আমরা ভেঙে ভেঙে পড়বো। বায়োলজির প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বাংলা ভাষার কোনো শব্দ না, তাই না? সেগুলো হচ্ছে ল্যাটিন অথবা গ্রিক ভাষার শব্দ। সেই প্রত্যেকটা ওয়ার্ড আমরা ভেঙে ভেঙে পড়বো, তাইলেই বুঝতে পারবো যে বায়োলজি আসলে খুব একটা কঠিন সাবজেক্ট না। এটা মোটামুটি সহজ এবং মজার একটা সাবজেক্ট। তো ফার্স্টেই আমরা একটু দেখি যে তোমাদের আসলে কোন বইটা কেনা উচিত। দেখো, বাজারে তো অনেক বই আছে, কিন্তু তুমি যদি মাত্র একটা রাইটারের বই পড়ো, তোমার 90% কাভার হয়ে যাবে পড়া। তুমি যদি বায়োলজি তোমার কাছে ভালো না লাগে, তুমি একটা রাইটারের বই পড়ো, আর কিচ্ছু পড়তে হবে না। ওইটা পড়লে এনাফ। সেটা হচ্ছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি পড়বা হচ্ছে আবুল হাসান স্যারের বই, আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি পড়বা আজমল স্যারের বই। ব্যাকআপ হিসেবে তুমি আলিম স্যারের বইটা রাখতে পারো। আমার কাছে ছিল আলিম স্যারের বই, ঠিক আছে? তো আলিম স্যারের বই আমি কেন রাখতাম, এর কারণ হচ্ছে যে যখন কোন একটা টপিক, এই মেন দুইটা বই আমি বুঝতাম না, ধরে নাও যে আজমল স্যারের বইয়ের কোন একটা ইনফরমেশন আমি বুঝতে পারলাম না, তখন সেই ইনফরমেশনটা আমি আলিম স্যারের বই দেখতাম, এবং আলিম স্যারে হয়তো সেই টপিকটা সুন্দর করে আর একটু সহজ উপায়ে গোছানো থাকতে পারে। ঠিক আছে? তো এই কারণে আমি জাস্ট আরেকটা বই ইউজ করতাম। এর পাশাপাশি তুমি আরেকটা বই ব্যাকআপ হিসেবে রাখতে পারো, সেটা হচ্ছে আজিবুর রহমান স্যারের বই। আজিবুর স্যারের বই থেকে রিসেন্টলি কিছু কোশ্চেন হচ্ছে মেডিকেলে। ঠিক আছে? তো পাশাপাশি এই বইটা রাখতে পারো। আমি বলতেছি না যে এই বইগুলো তোমার পড়তে হবে, তুমি পাশাপাশি ব্যাকআপ হিসেবে রাখো। কখনো না কখনো তোমার যদি এই দুইটা বইয়ে কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে তুমি এই বইয়ের হেল্প নিতে পারো, বা আলিম স্যারের বইয়ের হেল্প নিতে পারো। ঠিক আছে? তো ব্যাকআপ হিসেবে বাকি বইগুলো রাখবা। আচ্ছা, এরপর একটা কথা বলা আছে, দেখো, সব ইনফরমেশন এমসিকিউ এর জন্য লাগে না। দাগানো বই ফলো করো, এরিয়া টাইপ লাইন, এই জিনিসগুলো দাগানো দেওয়া থাকবে, এই টাইপের দাগানো বই ফলো করতে বলতেছে। কিন্তু আমি বলবো যে তুমি প্রথমবার যখন পড়বা, সেই সময় পুরা বইটা একবার রিডিং দিয়ে নিবা, পুরা বইটা। দাগানো বই প্রথমেই ফলো করার দরকার নাই। প্রথমে তুমি পুরা বইটা একবার রিডিং দিয়ে ফেলো, বইয়ের কোথায় কি আছে তুমি ফার্স্টে জেনে নাও। একটা কথা সত্য, খুব সত্য কথা, সেটা আমি ফলো করি, সেটা হচ্ছে 70-30 রুল। 70-30 রুল আমি ফলো করি। সেটা হচ্ছে বইয়ের 30% জায়গা থেকে 70% কোশ্চিন হয়। খুব সত্য কথা এটা। বা আমি যদি 60-40 করি, আমি যদি বলি 60-40, এটাও সঠিক। ঠিক আছে? বইয়ের 40% জায়গা থেকে 60% কোশ্চিন হয়। খুব সত্য কথা। কিন্তু তোমার তো আগে জানতে হবে যে বইয়ের কোথায় কি আছে, তাই না? বইয়ের কোথায় কি আছে এটা তোমার ফার্স্টে জানতে হবে। আর বোঝার জন্য তোমার পুরো বইটা একবার প্রথমবার যখন পড়বা, সবকিছু পড়বা, কোনো কিছু বাদ দিবে না। তারপরে তুমি নিজেই দেখাইতে পারবা। তুমি যদি কোশ্চিন সলভ করো, কোনো একটা অধ্যায়ের কোশ্চিন যদি সলভ করে ফেলো, তুমি নিজেই তখন বুঝতে পারবা যে কোন লাইনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো নিজে বোঝাটা আমার মনে হয় যে বেটার। তুমি যদি আগে থেকে কোনো একটা দাগানো বই ফলো না করে তুমি যদি নিজে বুঝতে পারো, নিজেই যদি বইটা দাগাইতে পারো যে এই লাইনটা হয়তোবা গুরুত্বপূর্ণ বেশি, সেটা তোমার জন্য বেটার। আমি এটাই করতাম। আমি কোনো দাগানো বই আগে থেকে ফলো করি নাই। আমি নিজে পুরা বইটা আগে পড়ছি, এবং পড়ার সময় যে লাইনগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ, পড়ার সময় একটা সমস্যা হচ্ছে যে সবই গুরুত্বপূর্ণ মনে হয়। এটার জন্য সমাধানটা হচ্ছে যে তুমি কিছু এমসিকিউ সলভ করে ফেলতে পারো,
বা স্যাররা তো পড়াই, তাই না? বা আমরা তো ক্লাসে পড়াবো, ক্লাসে পড়ানোর সময় সব টপিক কিন্তু আমরা পড়াই না, সব লাইন কিন্তু আমরা পড়াই না। কিছু লাইন আছে যেটা আমরা গুরুত্ব সহকারে দাগায় দিই, কিছু লাইন আছে যেগুলো গুরুত্ব সহকারে একটু ভালো মতো বলি, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ক্লাস দেখলে সেটা বোঝা যায়। ঠিক আছে, তো তুমি সেই লাইনগুলা নিজে নিজে দাগাইতে পারো। আর যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে দাগানো লাইন হালকেনস্টাইনের তুমি জাস্ট এসি টু এডি কোর্সে ভর্তি হলে সেখানে কিন্তু দাগানো লাইনের বইগুলা পিডিএফ গুলা পেয়ে যাবা। ঠিক আছে, তো তুমি সেখান থেকে দাগানো লাইন, তুমি ওই দাগানো লাইনগুলা দেখে তুমি বইয়ে দাগাই নিতে পারো। ওকে, আচ্ছা। বৈশিষ্ট্য, পার্থক্যের ছক, উদাহরণ, সংখ্যাগত তথ্য, এগুলা বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলা কিভাবে মনে রাখতে হয়, যেমন তোমরা বোটানির প্রথম অধ্যায়ে গেলেই, বোটানি ফার্স্ট অধ্যায়ে গেলে তোমরা পাবা যে সংখ্যাগত একটা তথ্য আছে, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মনে রাখার ছক, মানে ক্রোমোজোম সংখ্যার একটা ছক আছে। এখন ওইখানে প্রায় 30-40টা ক্রোমোজোমের সংখ্যা দেয়া আছে। এখন 30-40টা সংখ্যাগত তথ্য কি তোমার মনে রাখা সম্ভব? সম্ভব না। কিন্তু আমি তোমাদের জন্য এই পুরা ছকটা বা যত তোমাদের বইয়ে যত উদাহরণ আছে, যত পার্থক্য আছে, যত বৈশিষ্ট্য আছে, সবকিছু আমি তোমাদের মনে রাখানোর জন্য কোনো একটা ছন্দ দিব, হয় বুঝায় পড়াবো, অথবা কোনো না কোনোভাবে আমি ট্রাই করব প্রত্যেকটা ছক, প্রত্যেকটা বিষয় যাতে তুমি সহজে মনে রাখতে পারো, সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা। সৃজনশীলে খারাপ করা কঠিন, এই কথাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি অন্যান্য সাবজেক্টের দিকে তাকাও, ম্যাথের দিকে তাকাও, তোমার যদি ম্যাথ সঠিক হয় তুমি মার্ক পাবা, ভুল গেলে তোমার 0 মার্ক, কোনো মার্কই পাবা না। কিন্তু বায়োলজির ক্ষেত্রে তুমি যদি কোনো একটা টপিক সম্পর্কে সামান্য একটু লিখে আসতে পারো সৃজনশীলে, তোমাকে কিন্তু গ হতে 1 হোক 2 হোক 3 হোক যে মার্কই হোক দিবে, কিন্তু তুমি কিন্তু পাবা, তাই না? কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তো আনাস ভাই সবসময় একটা কথা বলে যে বায়োলজি এমন একটা সাবজেক্ট, এখানে ফেল করাটা কঠিন, ঠিক আছে, পাশ করাটাই তুলনামূলক ইজি। তো বিষয়টা হচ্ছে যে সৃজনশীলে খারাপ করা কঠিন, তুমি খারাপ করতে পারবা না। তুমি যদি ভালো মানে কিছু একটা জিনিস লিখে আসতে পারো, সামান্য একটু ধারণা নিয়েও যদি তুমি লিখে দাও, তুমি কিছু না কিছু মার্ক পাবা। আচ্ছা, প্রশ্নোত্তর আকারে 10টা করে কোশ্চিন আসে, বোর্ড অ্যানালাইসিস করো। ঠিক আছে, মানে এখানে যেটা বোঝাচ্ছে যে তুমি বোর্ডের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে তুমি হচ্ছে এরকম 10টা কোশ্চিন ফিক্সড করো যেগুলো হচ্ছে বারবার ওই কোশ্চেনগুলো রিপিট হয় বা রিপিট হবে। ঠিক আছে, অর্থাৎ যেটা বোঝাচ্ছে এখানে, টেস্ট পেপার অ্যানালাইসিস করো তুমি। টেস্ট পেপার অ্যানালাইসিস করলে দেখবা যে 10 টাইপের কোশ্চিন, একটা অধ্যায় থেকে 10 টাইপের কোশ্চিন, এমন কোশ্চিন পাবা যে কোশ্চিনগুলো বারবার রিপিট হয়, আদার্স বাইরে থেকে এক্সট্রা কোনো কোশ্চিন আসে না। ঠিক আছে, 10 টাইপের কোশ্চিন তুমি পাবা, ওই কোশ্চিনটা বারবার পড়লে ওইটাই তোমার বারবার আসবে। ঠিক আছে, তো কোন টাইপের কোশ্চিন এগুলো হচ্ছে, এগুলো বোঝানোর জন্য তো আমি আছি, সমস্যা নাই। চিত্র আর্ট করা শিখতে হবে, যেটা তোমরা আসলে 19-এও ভয় পাইতা, তোমরা হচ্ছে চিত্র আর্ট করতে চাইতা না। কিন্তু খুব সত্য কথা হচ্ছে যে তুমি যদি সৃজনশীলে অল্প লিখে মার্ক পাইতে চাও, সেক্ষেত্রে তুমি ওই সৃজনশীলে ওই প্রশ্নটাতে যদি একটা চিত্র দিতে পারো, তারপরে কয়েকটা লাইন লিখে দিলে তোমাকে ফুল মার্ক দিবে। ঠিক আছে, তো চিত্র আঁকানোটা গুরুত্বপূর্ণ। যেমন কিছু চিত্র আছে যেটা তোমার পরীক্ষায় আসবেই, হৃৎপিণ্ডের চিত্র শিখে যাও, পরীক্ষায় তুমি পাবাই, 100% পাবা। ঠিক আছে, তো এই টাইপের চিত্রগুলা তুমি কেন মিস করবা? নেফ্রনের চিত্র পড়ে যাও, তুমি পরীক্ষায় মার্ক মানে কমন পাবা। ঠিক আছে, তো এই চিত্রগুলো তোমার আর্ট করা শিখতে হবে। এরপরে একটা কথা বলা আছে, দেখো, একবার বুঝবো বারবার মুখস্থ করব। তো মুখস্থ করার কথাটা আমি বলবো না এখানে, আমি যে কথাটা বলবো এই কথাটা বাদ দাও, মুখস্থ করব না, একবার বুঝবো বারবার পড়বো, এই কথাটা মাথায় রাখো। একবার বুঝবো বারবার পড়বো। আমি যে কাজটা করতাম, কি করতাম জানো? আমি বুঝতাম কোন একটা পড়া, ফার্স্টে বুঝতাম, বোঝার পরে ওই পড়াটা না প্রতিদিন একবার করে পড়তাম। পড়তে কতক্ষণ লাগবে, ধরে নাও যে কোন একটা পড়া, আমি 9-10-এ কি করতাম সেটা তোমাকে বলি, তাহলে বুঝবা বিষয়টা ভালো করে। আমি হচ্ছে কেমিস্ট্রির 10ম অধ্যায় আছে না তোমাদের জীবাশ্ম, ওইখানে 25-26টা বিক্রিয়া আছে না, ওই বিক্রিয়াগুলো না প্রতিদিন পড়তাম, প্রতিদিন লিখতাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন বিক্রিয়াগুলো লিখতাম। এতে করে কি হয়েছিল জানো? আমার ব্রেনে ওই বিক্রিয়াগুলো সেট হয়ে গেছিল। প্রত্যেকটা বিক্রিয়া আমার মুখস্থ, পরীক্ষার মধ্যে আমি সবগুলা বিক্রিয়া জাস্ট কোন একটা বিক্রিয়ার নাম বললে সেটা সম্পর্কে যত বিক্রিয়া আছে আমি লিখে দিতে পারতাম। বুঝছো? তো তোমার যে কাজটা করতে হবে যে তুমি ফার্স্টে কোন একটা জিনিস বুঝবা, বোঝানোর জন্য তো আমি আছি, তাই না? এই যে হালকেনস্টাইনের যে এসি টু এডি এই কোর্সের কথা আমি বিশেষ করে উল্লেখ করব। এটা হচ্ছে কি বলবো, যে প্রাইজে এটা অফার করা হচ্ছে, এই প্রাইজে, এই প্রাইস সেগমেন্টে এর চেয়ে ভালো কোর্স আর নাই, বাংলাদেশে নাই, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো। ঠিক আছে, তো
তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে হালকেনস্টাইনের এইচএসসি যে চ্যানেলটা আছে, এখানে তো তোমরা হচ্ছে ফ্রি ক্লাস অনেক পাবা। এই কোর্সগুলোর অনেকগুলো ফ্রি ক্লাস তোমরা পাবা। সেই ফ্রি ক্লাসগুলো দেখে তোমরা নিজের ডিসিশন নিতে পারবা যে তোমরা আসলে ভর্তি হবা কি হবে না। তোমরা যদি আমার ক্লাস দেখতে চাও, এই যে বায়োলজি 8 এটা লিখে জাস্ট সার্চ করবা, বায়োলজি 8 লিখে। এই চ্যানেলটা যেখানে 17,500 সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবা। এবং এইখানে আমার অনেক ফ্রি ক্লাস আছে। তোমাদের যে কোনো একটা ফ্রি ক্লাস দেখো, দেখে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও যে ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে। আমি চেষ্টা করি যে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় সুন্দর মতো করে ব্যাখ্যা করার জন্য, এবং পাশাপাশি মনে রাখবা কিভাবে এই বিষয়টা আমি ব্যাখ্যা করে দিই। ঠিক আছে, শুধুমাত্র বুঝাইয়ে ছেড়ে দিই না যে এটা বুঝাইলাম, সবাই তো সুন্দর করে বুঝাইতে পারে, কিন্তু বোঝানোর পরে কিভাবে সেই জিনিসটা মনে রাখতে হবে, তোমার তো বায়োলজিটা মনে রাখার বিষয়, তাই না? সো মনে রাখবা কিভাবে সেটাও আমি ব্যাখ্যা করে দিই। তো বিষয়টা হচ্ছে যে তুমি একটা জিনিস বারবার একবার বুঝবা, বুঝার পরে ওটা বারবার পড়বা, মুখস্থ করতে যাবা না। ঠিক আছে, মুখস্থ করতে যাবা না, তুমি বারবার পড়ো। ঠিক আছে, তুমি আজকে পড়লা, কালকে আবার পড়বা, তারপরের দিন আবার পড়বা, এক সপ্তাহ পরে আবার পড়বা, এক মাস পরে ওই জিনিসটা আবার পড়বা। এভাবে যদি তুমি 4 থেকে 5 বার একটা টপিক পড়ে ফেলো, আমার মনে হয় না যে ওইটা তুমি আর কখনো ভুলবা। পরীক্ষার আগের রাতে জাস্ট একবার রিডিং দিবা, তোমার সবকিছু মনে পড়বে তখন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ট্রিপল আর প্রোটোকল, এটা কি রিড, রিভাইজ অ্যান্ড রিপিট। তো এই 3টা কাজ তুমি হচ্ছে তোমার এইচএসসি লাইফে বারবার করতে থাকবা। ফার্স্টে একবার পড়বা, সেটা রিভাইজ করবা, এন্ড তারপর রিপিট করতে থাকবা, বারবার পড়বা, যেটা আমি বলতেছিলাম, এই যে বারবার পড়ার কথা। ঠিক আছে? সো এইভাবে তুমি তোমার বায়োলজিটাকে সাজায় নিতে পারো, গোছায় নিতে পারো। ঠিক আছে? এবং যে কোনো একটা সাবজেক্ট ভালো লাগানোর জন্য সেটাকে প্রতি সময় দিতে হয়। ঠিক আছে? তুমি যদি আগে থেকে ধরে নাও যে বায়োলজি আমার তো ভাল লাগে না ভাইয়া, কি করব? সো তোমার ব্রেনকে তুমি বুঝাই দিলা, তোমার সাবকনসিয়াস মাইন্ড আছে, সাবকনসিয়াস মাইন্ড বাস্তব অবাস্তব বোঝে না। তো তোমার সাবকনসিয়াস মাইন্ডকে তুমি সিগন্যাল দিয়ে দিলা যে ভাই বায়োলজি তো আমার ভালো লাগে না, বায়োলজি আমার দ্বারা হবে না। তোমার ব্রেন কোনোদিনই ওই সাবজেক্টটা নিয়ে চেষ্টা করে দেখবে না যে ওই সাবজেক্টটাতে ভালো করা সম্ভব কিনা। এটা নিয়ে তোমার ব্রেন কোনোদিনই ভাববে না। এবং 2 বছর পরে দেখা যাবে যে তোমার ওই সারা জীবনের যে সমস্যাটা ছিল, 2 বছর পরে সেম সমস্যাটাই থেকে যাবে। তো এই কাজটা কইরো না। তুমি, তোমার কাছে ভাল লাগতেছে না, তুমি ব্রেনকে সেটা বুঝতে দিও না যে ভাই আমার ভাল লাগতেছে না। তুমি ব্রেনকে বোঝাও যে না আমি পারবো, বা বায়োলজি আস্তে আস্তে ভালো লাগবে, আস্তে আস্তে আমি শুরু করি, আস্তে আস্তে ভালো লাগবে। ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।